আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ শুক্রবার, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 9 মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি। বিএনপির সময় শেয়ার বাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না অর্থমন্ত্রী। কলাবাগান থানার এসআই নিখোঁজ। আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব। সংসদে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নাফ নদী থেকে আবারও 7 জেলেকে ধরে নিয়ে গেল আরকান আর্মি। ফ্যাসিস্টদের নৃশংস অপরাধের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আইনমন্ত্রী। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন, সংসদে নাহিদ। কুক্ষি চীনের 20,000 পোশাক জব্দ, জামিন জালিয়াতি করে প্রধান আসামি চম্পট। বিশ্ব স্বাধীন সংবাদ মাধ্যম সূচকে 3 ধাপ পেছালো বাংলাদেশ। ইসরায়েলের বিরুদ্ধে গম চুরির অভিযোগ, নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে ইইউ। 20 দিনের মধ্যেই ব্যর্থ মার্কিন নৌ অবরোধ, আইআরজিসি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম ঢাকার কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে শুক্রবার ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে, এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম। চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 9 মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বঙ্গভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর এটি হবে তার দেশের বাইরে প্রথম কোনো সফর। চিকিৎসা শেষে আগামী 17 মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। 76 বছর বয়সী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একই সফরে থাকছেন তার সহধর্মিণী ডাক্তার রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসক সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে বলে জানা গেছে। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। বিএনপি সরকারের কোনো সময়ে শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, এবারও থাকবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিশ্চিতভাবে বলতে পারি এবারও কেউ লুটপাটের সুযোগ পাবে না। বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ কথা বলেন তিনি। সংসদে অর্থমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 অধিকতর সংশোধনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটির সুপারিশ বিবেচনার প্রস্তাব দেন। এই বিলের উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমেন ফারহানা। শেয়ার বাজার লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়ে প্রস্তাবের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করতে যে কটি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে পুঁজিবাজার। রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক এসআই নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআই এর নাম রাকিবুল হাসান সরকার। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল 5:30টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম রহমান বলেন, এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার পবন বাধিকে তলব করেছে
পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পবন বাধেকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দক্ষিণ এশিয়া ইশরাত জাহান ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে ঢাকার অবস্থান জানিয়েছেন। সূত্র জানায়, বাংলাদেশ এই মন্তব্যকে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছে এবং অসন্তোষ প্রকাশ করেছে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের গণমাধ্যম এবিপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। জামায়াতে ইসলামী নায়েবে আমির ও কুমিল্লা 11-14 আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন। বৃহস্পতিবার 30 এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। তাহের বলেন, আজকে রাজাকার আলবদরের কথা বলছেন, এটা এখন ডেড ইস্যু। কেন বলছি? আজকে আমরা এখানে বসে আছি, আমরা তো কেউ রাজাকার ছিলাম না, আলবদর ছিলাম না। উই আর লিডারশিপ ইন দ্য জামাত ইসলামী দাবি করে তিনি আরো বলেন, যদি আপনি সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। এই নেতা বলেন, আমার বাড়ি বর্ডারে, বাড়িটা একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে তারা প্রথমে এসে আমাদের উঠানে ইত্যাদিতে স্থানে আশ্রয় নিত। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং, নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে আবারও 7 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরে ফেলার পথে 2টি ডিঙ্গি নৌকা সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়। অপহৃত জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আব্দুল মতলব, গুরা মিয়া, মোহাম্মদ হাসান এবং শাহপরী দ্বীপ ডেলপাড়ার আহমদ আলী, নুরুল আফসার ও আব্দুর রহিম। সাবরাং ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ফেরার পথে তাদের আটক করে নিয়ে যান আরকান আর্মির সদস্যরা। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভুইয়া বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিউপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট 18,055টি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় 799টি এবং অন্যান্য ধারায় মামলা হয়েছে 1056টি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার 30 এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় থানায় মোট 1855টি মামলা রুজু হয়েছে। মামলাগুলোর মধ্যে হত্যা মামলার সংখ্যা 799টি এবং অন্যান্য ধারায় অধীনে মামলা রুজু হয়েছে 1056টি। এর মধ্যে 158টি হত্যা মামলা, 48টি এবং অন্যান্য মামলা 110টি মামলায় তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করা প্রয়োজন, একই সঙ্গে তাকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার। সংসদে এসে বক্তব্য দেওয়ার এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আমাদের হাতে 2টি অপশন ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সরকার করতে চেয়েছে কিন্তু বিএনপি সেটি মানেনি। আরেকটি অপশনও ছিল সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া, সেটা হলো বিএনপি সংসদে এসে বসতে পারত, কিন্তু সেটা নিয়ে সন্দেহ আছে আমার। সংবিধানের ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দিয়েছে বিএনপি। এখন তো সাংবিধানিক সংকট নেই, সরকার চাইলেই এখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বিশ্বাস করি বিএনপিতে নিশ্চয়ই সেই ধরনের আস্থাভাজন ব্যক্তি রয়েছেন। চট্টগ্রাম থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের KNF 20,000 পোশাক জব্দের ঘটনায় প্রধান আসামি সাজিদুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন জালিয়াতি করে বের হয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত 48 ঘন্টার সময় দিয়েছেন প্রধান বিচারপতি। উচ্চ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছেন প্যারিস ভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF।
সংস্থাটির 2026 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বা বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক অনুযায়ী বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি দেশ সাংবাদিকতার ক্ষেত্রে কঠিন বা খুবই উদ্বেগজনক শ্রেণীতে রয়েছে। সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম, যা গত বছরের 149তম অবস্থানের তুলনায় 3 ধাপ অবনতি। যদিও 2024 সালে বাংলাদেশ 165তম অবস্থানে ছিল, তবে দীর্ঘমেয়াদী প্রবণতায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে দেশটিতে আবারও অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে চুরি করা গম আমদানির অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এ ঘটনায় ইসরায়েলকে স্বাভাবিক দেশ নয় বলেও সমালোচনা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, যে কোনো স্বাভাবিক দেশে চুরি করা পণ্য কেনা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। তিনি দাবি করেন, লুট করা গম বহনকারী একটি জাহাজ ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছে এবং তা খালাসের প্রস্তুতি নিচ্ছিল। এমন কার্যক্রমকে বৈধ ব্যবসা বলা যায় না এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি জানতো না। এ দাবি বিশ্বাসযোগ্য নয়। এদিকে ইইউ জানিয়েছে, রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করার অভিযোগে ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের তথাকথিত নৌ অবরোধ 20 দিনের মধ্যেই ব্যর্থ হয়েছে। এ নৌ অবরোধে মূলত চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের একটি বৃহৎ প্রকল্প হওয়ায় তা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার 30 এপ্রিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি দাবি করে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্লোবাল এনার্জি ব্যবস্থাপনা কৌশল থেকে সরে এসে বাধা সৃষ্টির কৌশল গ্রহণ করে এবং এই নৌ অবরোধ ছিল চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের বৃহত্তর পরিকল্পনার অংশ। তারা আরো বলে, কিন্তু 20 দিন পর হোয়াইট হাউস নিজেই বুঝতে পারছে এই প্রকল্প ব্যর্থ হয়েছে এবং তেহরান এখন অস্থিতিশীলতা বিরোধী জোটের অ্যান্টি ডিসপারেশন জোট কেন্দ্র হিসেবে উঠে এসেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।